আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ঘোষণা করেছে এবং বলা হচ্ছে যে এর প্রেক্ষিতে তিনি আলাদা করে আবেদনও করতে পারবেন না। এই প্রেক্ষিতে তিনি আলাদা করে আবেদন করলে এসব জিনিস অনেক আমরা দেখেছি। এই পাকিস্তানের নির্দেশে এগুলো হয়েছে। ওটা অন্য দেশের বিষয়, কিন্তু এপার বাংলা ওপার বাংলা তো আমাদের একটা সেন্টিমেন্ট রয়েছে। যারা এই রায়টা দিলেন তাদের অবস্থাও জামাতের নিজামির মতো হবে। আমি আজকে বলে দিলাম, আমার নাম করে আপনি রেকর্ড করে নেন। যারা আজকে আত্মপক্ষ সমর্থন না করে এই রায়টা দিলেন তাদের অবস্থা জামাতের নিজামির মতো হবে। ডেজার নাম্বার অপেক্ষা করুন। জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, আমি বিদেশ নিয়ে বলি না, যেহেতু শেখ হাসিনা ওয়াজেদ উদার চেতা, উনি বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া গানকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছেন। উনি প্রত্যেকটি যারা বাঙালি, সে হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, যারা স্বাধীনতা সংগ্রাম বলুন সংস্কৃতিকে বিকশিত করেছেন, মাস্টারদা সূর্য সেন হতে পারেন, অথবা অবনীন্দ্রনাথ ঠাকুর হতে পারেন, অথবা সত্যজিৎ রায়ের বাড়ি হতে পারে। প্রত্যেকটা জায়গায় তিনি এই যে অতীত ঐতিহ্য অবিভক্ত বাংলা, তাকে রক্ষা করার কাজ করে এসেছেন। স্বাভাবিকভাবে তাকে কেউ মৃত্যুদণ্ড দিলে একজন বাঙালি হিসেবে প্রতিক্রিয়া আমার হবেই রাজনীতির বাইরে। তাই আমি প্রতিক্রিয়া দিয়েছি। বাকি অন্য ইস্যুগুলো বলার জন্য দিল্লিতে ভারতীয় জনতা পার্টির এক্সটার্নাল অ্যাফেয়ার্স টিম রয়েছে, ভারত সরকারের পররাষ্ট্র দপ্তর রয়েছে। আমি আমার লিমিটেশন বুঝে কথা বলি, উত্তর দিই। হিন্দি আরে ভাই না, উনি তো ভারতবর্ষে ওকে স্যাটিসফাইড করতে হবে। তা ভারতবর্ষে উনি বৈধভাবে আছেন, রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে। ভারত এর আগেও বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছে। আপনার দলাই লামা, আমাদের বুদ্ধিস্টদের গুরুদেব দলাই লামাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারত সবসময় আশ্রয় দেয়। আমি তাদের জানাতে বলছি, যারা ভিসা নিয়ে এসেছেন আর ফিরে যাননি, বাংলাদেশে মুসলিম, আর যারা মমতা ব্যানার্জির দয়ায় কাঁটাতারের বেড়া না থাকার জন্য ঢুকে পড়েছেন, তাদের তাড়াতে বলছি। তাড়াতে তো এখন পারবো না, নাম কাটতে বলছি। আর ফেসবুকের দৌলতে লাভ জেহাদ করে এখানে এসে বিয়ে টিয়ে করে ফেলেছেন, বাবার নাম বদলে শ্বশুরের নামকে বাবার নাম করে ফেলেছেন, তাদেরকে আমি এসআইআর এ নাম কাটতে। আপনি মিশিয়ে ফেলছেন ভাই। আনসারুল বাংলার সাত শেখ আর আওয়ামী লীগের হাসিনা ওয়াজেদ দুটো এক নয়, দুটো এক হতে পারে না। এপিজে আব্দুল কালামের সঙ্গে আপনি অন্য কারোর তুলনা করতে পারেন না। কাজী মাসুম আক্তারের সঙ্গে আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর তুলনা করতে পারেন না। আছে, এক্সেপশন আছে। আক্তার আলীদের মতো মেরুদণ্ড সোজা করা লোকজন আছে। রোজিনা নাজিয়া ইলাহিদের মতো লড়াই করার মহিলারা আছে। সবাই মেরুদণ্ড বন্ধক দেয় না, সংখ্যাটা কম হলেও আছে। কি ঠান্ডা মাথাতে উত্তরটা দিলেন। কোনো একজন, আমি জানি না তাকে বলে পাঠানো হয়েছে কিনা, তো ওই প্রশ্ন তার মাধ্যমে রাখা হয়েছিল যে হাসিনাকে কেন তাড়ানো হচ্ছে না। এদিকে বাংলাদেশিদেরকে তাড়ানোর কথা বলা হচ্ছে, বা উনিও বলেন, তো হাসিনাকে কেন তাড়ানো হচ্ছে না। তো শুভেন্দু তো উত্তর তো দিলেনই, একেবারে যুক্তি দিয়ে উত্তর, উল্টোপাল্টা কোনো ব্যাপার না, সুন্দর উত্তর দিয়েছেন এবং একেবারে ভ্যালিড কথা বলেছেন।
কিন্তু উত্তরটাও এত ঠান্ডা মাথায় দিয়েছেন, প্রশ্ন শুনে পাশে যারা বসে রয়েছেন তারা ওই প্রশ্নকে অ্যাভয়েড করার কথাটা বলছিলেন যে আরে অন্য 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 প্রশ্ন, কিন্তু শুভেন্দু বললেন উনি বুঝতে পেরেছেন যে এটা একটা বিব্রত করার জন্য পাঠানো হয়েছে। তো উনি বললেন যে দাঁড়ান, ওনাকে আগে স্যাটিসফাই হতে দিন, ওনাকে আগে স্যাটিসফাই করি, তারপর। কোনো উত্তেজিত হলেন না, মেজাজ হারালেন না, ঠান্ডা মাথাতে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বলে গেলেন, বুঝিয়ে দিয়ে গেলেন। কি বোঝালেন? যে হাসিনা, প্রথমে তো শুনলেন প্রথম দিকে মানে অন্যভাবে শুরু হলো, অন্য একজন প্রশ্ন করেছিলেন হাসিনাকে যে ফাঁসি দেওয়া হয়েছে সেই বিষয়ে। উনি বললেন যে হাসিনা এমন একজন, উনি মানে ওটাও বাংলা, এখানে আমরা যেখানে আছি এটাও বাংলা, তো দুই বাংলার অনেক মিল আছে, সংস্কৃতি মানে সংস্কৃতিগত অনেক কিছু, তো সেইগুলোকে রক্ষা করার ক্ষেত্রে হাসিনা একটা বড় ভূমিকা পালন করেছিলেন। তো সেই জন্য হাসিনার বিরুদ্ধে যেটা হয়েছে সেই বিষয়ে উনি একটা রিয়াকশান দিলেন এবং বললেন যে পাকিস্তানের নির্দেশে এইসব হয়েছে, আর যে বা যারা এইসব করলেন তাদেরও পরিণতি খুব খারাপ হবে, সেটাও বলে রাখছি, লিখে রাখুন, এটাও বললেন। আর তার সঙ্গে বললেন যে যেহেতু হাসিনার ব্যাপার, হাসিনাকে আমরা অন্যভাবে চিনি, আমাদের এই বাংলার আবেগের সঙ্গে জড়িত ব্যাপারটা নিয়ে, সেই জন্য আমি একটা রিয়াকশান দিলাম, কিন্তু বিদেশ নীতির ব্যাপারে আমি কিন্তু এখানে কিছু বলবো না, ওটা দিল্লিতে আমাদের টিম রয়েছে, সেখান থেকে বলবে। তো বলে মানে উনি ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তো তখনই ওই প্রশ্ন রাখা হয় যে হাসিনাকে কেন বের করছেন না। তো উনি কি বোঝালেন? উনি এটাই বোঝালেন যে হাসিনা যে এখানে আছেন, উনি কিন্তু ওই বেড়াটোপকে আসেননি, বর্ডার টোপকে আসেননি, কাঁটা তার ভেদ করে আসেননি, মমতা ব্যানার্জির বা তার সরকারের বা তার লোকজনদের সহায়তায় ওই দালাল চক্রের মাধ্যমে উনি কিন্তু আসেননি, উনি বৈধভাবে এসছেন। কেন বৈধভাব? কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের একটা চুক্তি আছে, সেই চুক্তিতে আছে পলিটিক্যাল আশ্রয় মানে নেওয়া যাবে বা দেওয়া যাবে, মানে এইরকম একটা চুক্তি অনেক আগেই করা হয়েছিল, যে পলিটিক্যাল আশ্রয় অনেক আগে করা হয়েছিল, কিন্তু অনেক আগে। তো সেই তার মানে পলিটিক্যাল আশ্রয়ই উনি নিয়ে আছেন, এবং ওখানকার সেনাবাহিনী এসে রেখে গেছে, এবং আবার বলছি সেই চুক্তির মধ্যে মানে এখানে স্থান দেওয়া হয়েছে একটা পলিটিক্যাল আশ্রয়, তার মানে উনি কিন্তু অবৈধভাবে এখানে নেই। শুভেন্দু বলছেন আমরা কাদের কথা বলছি? যারা অবৈধভাবে এখানে থাকছেন তাদের কথা বলছি। কেউ টপকে এসছেন, কেউ থেকে গেছেন, ভিসা নিয়ে ঢুকেছেন বটে, কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাও থেকে গেছেন, এখানে সংসার পেতে ফেলেছেন, তাদের বিষয়ে কথাটা বলছি। তো সেখানে হাসিনার নামটা আসবে কেন? হাসিনার ব্যাপারে আমরা কেন বলবো? হাসিনা তো অবৈধভাবে এখানে আসেননি। তো একটা যেমন মানে আমাদের একটা বাঙালির সেন্টিমেন্ট আছে, সেই জায়গা থেকে আমরা একটু দুর্বল আছি, কারণ হাসিনা যা আর অন্যরাও তা, মানে তা এটা না বিষয়টা, বা হাসিনার ছেলে যা আর ওখানে আনসারুল্লাহ টিমের অন্যজন তা, এটা তো আমরা বলবো না। মানুষের মধ্যেও তো তফাৎ আছে। তো বাঙালির সংস্কৃতির ধরে রাখার ক্ষেত্রে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপন রাখার ক্ষেত্রে হাসিনা যে ভূমিকা পালন করে গেছেন, সেই হাসিনার বিরুদ্ধে যখন কোনো কিছু সাজা দেওয়া হয় এই রকম আত্মপক্ষ সমর্থন না করিয়ে কারো নির্দেশে, তার বিরুদ্ধে আমাদের বলার একটা জায়গা আছে, রিয়াকশান দেওয়ার একটা জায়গা আছে, ওটুকুই। কিন্তু বিদেশ নীতি নিয়ে আমরা বেশি কিছু বলি না, বলতে পারি না। কিন্তু ওনাকে প্রশ্ন করা হলো যে হাসিনাকে কেন তাড়ানো হচ্ছে না, তো উনি বোঝালেন হাসিনা তো অবৈধভাবে এখানে নেই, তো তাকে তাড়ানোর কথাটা আমি কেন বলবো? আমরা তো ওদেরকে তাড়াতে বলছি যারা অবৈধভাবে এখানে আছেন, যারা চুক্তিভিত্তিক আছেন, বৈধভাবে এসেছেন, তাদেরকে তাড়ানোর কথা আমি কেন বলবো? আর এটা তো ঠিক, এই দেশে অনেক বাংলাদেশি আছেন, যারা বৈধভাবে আছেন এবং দেখবেন এখনো আসছেন। আমি কদিন আগে ভেলোরে গিয়েছিলাম, আপনারা হয়তো নাকি জানেন, তামিলনাড়ুতে। আমি সেখানে গিয়ে দেখেছি বাংলাদেশ থেকে অনেকেই সেখানে চিকিৎসা করাতে এসেছেন, মানে এখনও আসছেন, এত তর্ক বিতর্কের পরেও এখনও আসছেন। তারা কিন্তু সব ভ্যালিড সব কাগজপত্র নিয়েই কিন্তু এসছেন। আমি কথা বলেছি, এসছি মেডিকেল এর জন্য, আবার আমরা চলে যাব। তো তাদেরকে তাড়ানোর কথা তো হচ্ছে না। অনেক মানুষ আছেন, আমি তো বলবো লাখে লাখে আছেন যারা বৈধভাবে এখানে এসছেন, তাদের মানে চিকিৎসার ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে বা অন্য আছেন। তো আমাদেরও সে একই বক্তব্য যে বৈধভাবে এলে তো কেউ আমরা আপত্তি করবো না। তো ওরা ওখান থেকে আসবেন, আমাদেরও কেউ যেতে পারেন, যা হবে বৈধভাবে, অবৈধভাবে না। তো যদি মানে অবৈধভাবে কেউ এসে থাকেন
তার ব্যাপারে তো কথা তো হবেই। তো সেই কথাই শুভেন্দুরা বলে আসছেন যে অবৈধভাবে এখানে এসছেন, ভোটার তালিকাতে নাম লিখিয়ে ফেলেছেন বা লিখিয়ে দেওয়া হয়েছে কারো স্বার্থে, এই সব চলবে না। তো আমরা এখন ভোটার তালিকা থেকে তাদের নামটা বাদ দিতে বলছি, এরা তো বের করবে না, বের করার ব্যবস্থাটা আমরা পরে করব ক্ষমতায় এলে, এটাই বোঝানোর চেষ্টা করছেন। তো যাই হোক, শুভেন্দু তো বোঝালেন, কিন্তু যেটা আরও বোঝালেন যে আমাকে অন্য কেউ পেয়ে যাননি, যে একটা কিছু বলে দেবো, হুট করে উত্তেজিত হয়ে যাব, খুব সেন্সিটিভ প্রশ্ন, সেই নিয়ে তাই করবেন, দেখো শুভেন্দু কেমন মুসলিম বিরোধী, এই প্রশ্ন শুনেই লাফাচ্ছেন। না, শুভেন্দু যুক্তিহীন কথা বলেন না, যুক্তি আছে যে কোন বিষয়ে কথা বলি, কোন বিষয়ে বলি না বলে উনি মাসুম আক্তারের নামটা আনলেন, নাজিয়া এলাহি, রোজিনা, এদের নামটাও আনলেন, এনে বুঝিয়ে দিলেন যে ভুল জায়গায় ঢিলটা মেরেছ, ভেবেছিলে যে আমাকে বিব্রত করে ছাড়বে, ভুল জায়গায় ঢিলটা মেরেছ। আর আমার মনে হয় এর সঙ্গে ওটাও বোঝালেন যে এই ধরনের প্রশ্ন এলে কি করে সামাল দিতে হয়, অপ্রীতিকর প্রশ্ন এলে বা বিব্রত করার কেউ প্রশ্ন কখনো করে ফেললে সেটাকে কি করে সামাল দিতে হয়। আমার মনে হয় অভিষেককে সেই সবকটাও মানে কার্যত শিখিয়ে দিলেন। আমি কেন কথাটা বলছি, কারণ আমি কদিন আগে একটা ভিডিও করেছিলাম, দর্শক আপনারা হয়তো অনেকে দেখেছিলেন। অভিষেককে বিজয়া বলে এক সাংবাদিক, চ্যানেল 10-এর, তো এক মানে প্রশ্ন করছিলেন, যখন উনি অনেক বড় বড় কথা বলছিলেন তখন প্রশ্ন করা হয়েছিল আরজিকর কাণ্ড, মহিলাদের নিরাপত্তা, এইসব বিষয়ে। তো তখন তার সঙ্গে কী ধরনের মানে ব্যবহার করেছিলেন মেজাজ হারিয়ে অভিষেক, দেখুন। সামনেই নির্বাচন, আপনি বলছেন বাংলার সুরক্ষার কথা, আপনার কাছে বাংলা কতটা সুরক্ষিত? আমরা জানি যে দীর্ঘ বছর ধরে, বিগত 5 বছর ধরে বাংলা হয়তো অন্যভাবে লোকের কাছে পরিচিত বা মানুষের কাছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে দুর্নীতির নামটাই বাংলার কাছে সব থেকে বড় একটা সুনাম বা মানুষের কাছে পরিচিতি পেয়েছে। সেই সুনামটা বা এই দুর্নামটা কাটানোর জন্য আপনি আগামী নির্বাচনের জন্য কি কি ব্যবস্থাপনা গ্রহণ করতে চান? যদি কোথাও কোনো রকম কোনো অভিযোগ থেকে থাকে, আমরা কি ব্যবস্থা নিয়েছি না নিইনি, আপনি আগে সেটা দেখুন। পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ ছিল, ব্যবস্থা নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি? আর সুরক্ষার কথা যখন আপনি বলছেন, আপনি যেভাবে আমাকে এই প্রশ্নটা করলেন, ওই স্টেটে কি একই প্রশ্ন করে আসুন। কিন্তু রাজ্যের হালত এই পরিস্থিতি, আরজিকরের ঘটনা থেকে শুরু করে সম্প্রতি যে মুখবোধের আরজিকরের ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী? কেউ দায়ী নয়, কিন্তু নারী সুরক্ষা কতটা, নারীরা কতটা সুরক্ষিত? সবাই সুরক্ষিত। আর এর জন্য দায় বিজেপির। অপরাজিতা বিল পাস করছে না কেন? প্রশ্ন করুন না, ওদেরকে গিয়ে তো প্রশ্ন করার সাহস নেই আপনার। কিন্তু অপরাজিতা বিল পাস করছে না কেন? আপনি আগে উত্তর দিন। আমি দিচ্ছি, কিন্তু শাসক দল হিসেবে আপনারা কি অ্যাক্টিভিটি নিচ্ছেন? আপনি কোশ্চেন করছেন, আপনি আমার কোশ্চেনের উত্তর দেবেন। আমিও সাংবাদিক জিজ্ঞাসা করার অধিকার আমার আছে। বছর ধরে প্রেসিডেন্টের কাছে আটকে পড়ে আছে কেন? জবাব কে দেবে? কিন্তু তার আগে এই ঘটনাগুলো ঘটেছে, তার দায়িত্ব কার? দায়িত্ব তো রাজ্যেরও থাকে। অপরাজিতা বিল কেন আটকে পড়ে আছে? সেটা তো আপনারা অনেক বড় স্টেপ নিয়েছেন। আগে আপনি প্রশ্ন করবেন, উত্তর নেবেন, তারপর আমাকে প্রশ্ন করবেন। একজন সাংবাদিক হিসেবে জিজ্ঞাসা করলাম, তো আপনি উত্তর দিন। তো দর্শক, তফাৎটা বুঝুন কীরকম ব্যবহার করেছিলেন অভিষেক ব্যানার্জি ওই দিনে, আর শুভেন্দু কত সফটলি, ঠান্ডা হয়ে, এবং যিনি প্রশ্ন করেছেন তাকে স্যাটিসফাই করার জন্য কীরকম যুক্তি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত বলে গেলেন। এই হচ্ছেন শুভেন্দু অধিকারী, একটা অন্য ধাতুতে গড়া। কিন্তু যেখানে গরম হওয়ার উনি গরম হন, কিন্তু যেখানে গরম হওয়ার কোনো প্রয়োজন নেই, গরম হলে সেটাকে অন্য ইস্যু ক্রিয়েট করবে, তখন সেখানে ঠান্ডাভাবে কীভাবে বুঝিয়ে সেখান থেকে বেরিয়ে যান সেটাও কিন্তু বোঝালেন। তো দর্শক বলবেন হাসিনা সম্পর্কে, আচ্ছা অভিষেকের প্রশ্ন দেখলেন, তো হাসিনা সম্পর্কে ওনার অবস্থান এবং ওই রকম ক্রস কোশ্চেনের উত্তর, আর সেই সঙ্গে যেটা বললাম অভিষেকের ওই রকম রিয়াকশন, সব মিলিয়ে দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় তো প্রিয় দর্শক আমরা জানতে পারলাম, যদিও এই রায় সম্পর্কে মানুষ আগে থেকেই যা ধারণা করেছিল তেমনটাই হয়েছে। এখন বিষয় হচ্ছে যে শেখ হাসিনার বিচারের রায়ে যে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো, তার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে অদূর ভবিষ্যতে, সুদূর নয় অদূর ভবিষ্যতেই কি ধরনের প্রভাব পড়তে পারে, এবং একই সঙ্গে প্রশ্ন, এই রায় আসলেই কতটা বাস্তবায়ন করা সম্ভব হবে। একই সঙ্গে আমরা এও জানি, যেটুকু বুঝতে পারছি, সারা দেশের বিভিন্ন শ্রেণী পেশা এবং রাজনৈতিক দলের নেতা কর্মীরা, সাধারণ মানুষেরা তাকিয়ে রয়েছেন
ভারতের দিকে। শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের আন্তর্জাতিক বিশ্লেষকরাও ভারতের দিকে তাকিয়ে রয়েছে। ভারতের ভূমিকা পরবর্তীতে কি হতে পারে, আমি ভারত সম্পর্কে পরে আসছি, কি প্রভাব পড়তে পারে এই রায় পরবর্তী অদূর ভবিষ্যতে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বলছে যে এই রায় বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে গুরুতর প্রভাব ফেলবে এবং সেটি নিঃসন্দেহে নেতিবাচক হতে পারে, ধ্বংসাত্মক হতে পারে, সহিংসতাপূর্ণ হতে পারে এবং সেখান থেকে অন্যদিকেও টার্ন নিতে পারে, এমনটা ইঙ্গিত নানানভাবে পাওয়া যাচ্ছে। আল জাজিরার নিউজটির যে শিরোনাম, ভার্ডিক্ট মে ওপেন ডোর টু ন্যাশনাল রিকনসিলিয়েশন, এতে দক্ষিণ এশিয়া বিষয়ক স্বাধীন গবেষক আব্বাস ফয়েজের উদ্ধৃতি তুলে ধরা হয়েছে। তিনি বলছেন যে আগামী বছর নির্বাচন, এর আগে জনমতের চাহিদা বিবেচনায় নেওয়া হয়েছে এমন একটি বার্তা দিতে চাইছে অন্তর্বর্তী সরকার। তারা দেখাতে চাচ্ছে তাদের তত্ত্বাবধানে স্বচ্ছ ও উন্নত বিচার প্রক্রিয়া সম্ভব, তবে এর পরিণতি কি হবে তা এখনই বলা কঠিন। এএফপি আন্তর্জাতিক বার্তা সংস্থা, এএফপি যে রিপোর্টটি করেছে সেখানে কমেন্ট নেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। আমি এই প্রতিষ্ঠানটিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। এটি একটি স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান, অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের মতো তারা পার্শিয়ালি কোনো কিছু মন্তব্য করে না বা গবেষণায় তুলে আনে না। আমার কাছে এই যাবৎ যতগুলো আমি তাদের গবেষণা বাংলাদেশ সম্পর্কে পেয়েছি বা বিশ্বের অন্যান্য দেশের সংঘাতময় যুদ্ধ পরিস্থিতিতে যে দেশগুলো রয়েছে তাদের নিয়ে যে বিশ্লেষণ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের, তা খুবই যৌক্তিক মনে হয় আমার কাছে। যাই হোক, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক টমাস কিনের বক্তব্য তুলে ধরেছে এএফপি। তার মন্তব্য হচ্ছে এই রায়ের ফলে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে। হাসিনার বিচার প্রক্রিয়ার বিষয় নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন, এর মধ্যে যে নানান বিষয় ত্রুটি রয়েছে সেটি তিনি তুলে ধরেছেন এবং এখানে বলা হচ্ছে যে এই রায় বাংলাদেশের রাজনৈতিক সংকটকে গভীর করতে পারে। বিবিসি বলছে যে শেখ হাসিনার বিচারের যে রায় তা জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হচ্ছে, যা তার শাসন আমলে বছরের পর বছর ধরে দমন পীড়নের বিরুদ্ধে ক্রোধের মূলে থাকা প্রতিবাদকে সমর্থন করে। বিবিসি আরেকটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন যেটি ভারত সম্পর্কে মন্তব্য করা হয়েছে যেখানে, সেটা আমি তুলে ধরব আপনাদের সামনে। তার আগে আন্তর্জাতিক আরও একটি প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান, ব্রিটেনের যে গণমাধ্যম, সেটি বলছে হাসিনার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্যবহার মানবাধিকার গোষ্ঠীগুলোর দ্বারা কিছু সমালোচনার সম্মুখীন হয়েছিল। এই আদালতটি হাসিনা নিজেই প্রতিষ্ঠা করেছিলেন এবং তার বিরোধীরা অভিযোগ করেছেন যে তিনি ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা পরিচালনার জন্য এটি ব্যবহার করছিলেন। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে যে কিছু পরিবর্তন সত্ত্বেও এটি এখনও মৃত্যুদণ্ড প্রদানের অধিকার বজায় রেখে ন্যায্য বিচারের মান এবং সুরক্ষার অভাব রয়েছে। আমরা অবশ্যই জানি যুদ্ধাপরাধী বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসনামলে, এবং পরবর্তীতে এই ধরনের মন্তব্য তো উঠেছে যে শুধুমাত্র প্রতিশোধ পরায়ণ হয়ে তার বিচারটি এই আদালতে করা হয়েছে এবং যেই আদালতে জামাতে ইসলামের নেতাদের এবং পাশাপাশি আরও কয়েকজন যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন হয়েছে এবং জামাতে যে মামলাগুলোর আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, সেই তাজুল ইসলামই এখন সেই ট্রাইব্যুনালেরই রাষ্ট্রপক্ষের আইনজীবী। জামাতের আসামিদের যে আইনজীবী তার যে পরামর্শক ছিলেন টবি ক্যাডম্যান, ব্রিটিশ আইনজীবী, তিনি আবার এখন রাষ্ট্রপক্ষের হয়ে পরামর্শদাতা হয়েছেন, অর্থাৎ চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরামর্শক। তো সেই জায়গা থেকে অনেকেই প্রশ্ন তুলেছেন যেটি শুধুমাত্র প্রতিশোধের জায়গা থেকে শেখ হাসিনা বিচার এই ট্রাইব্যুনালে হচ্ছে কিনা, এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা এরই মধ্যে সেই বিষয়টি তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন যে ৭১-এর প্রতিশোধ নিতে ৭১ বিরোধীরা
এই আদালতে শেখ হাসিনা বিচার সম্পন্ন করেছেন। যাই হোক, আন্তর্জাতিক আরও একটি বার্তা সংস্থা রয়টার্স কি বলছে? রয়টার্স বলছে যে হাসিনার রায়ের প্রভাবে বাংলাদেশ জুড়ে নতুন অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে। রায়ের আগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় গত 16 নভেম্বর একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেটি নিয়ে আমি সকালেই একটি কন্টেন্ট তৈরি করেছি, আমি আপনাদেরকে জানিয়েছি। এবং নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের যে নিষিদ্ধ যেই বিষয়টি, আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি, সেটি যদি তুলে না হয় তাহলে নির্বাচন প্রতিহতের ডাক দিয়েছেন তিনি, এবং তা সহিংসতাপূর্ণ হয়ে উঠতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন। এবং সেই থেকে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে নাকি কোন অবস্থা যাচ্ছে তার একটি ছোট্ট বিশ্লেষণ আমি তুলে ধরেছিলাম। যেন জয় তার যে বিশেষ সাক্ষাৎকারটি দিয়েছেন রয়টার্সকে, সেটিও রয়টার্সে আবার এই লেখার সঙ্গে তুলে আনা হয়েছে। বলা হচ্ছে ভারত প্রতিক্রিয়া জানিয়েছে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার পর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত যে বিবৃতিটি আমরা দেখতে পেয়েছি, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত রয়েছে। এতে আরও বলা হয়েছে যে নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ সুরক্ষায় ভারত অঙ্গীকারবদ্ধ। একটা শব্দ খেয়াল রাখার মতন, অন্তর্ভুক্তি, অর্থাৎ সবার অংশগ্রহণে একটি স্থিতিশীল বাংলাদেশ তারা দেখতে চায়। যা বোঝা আমাদের বোঝা হয়ে যাচ্ছে। এখন বোঝা বিষয় হচ্ছে যে ভারতের যে অসংখ্য গণমাধ্যম, সেটি এনডিটিভি হোক, আনন্দবাজার হোক, দ্য হিন্দু হোক, ফিনান্সিয়াল টাইমস হোক, যত গুরুত্বপূর্ণ গণমাধ্যম রয়েছে তাতে একাধিক স্টোরি করা হয়েছে এই রায় নিয়ে। এবং সেখানে ভারত সরকারের মনোভাবও সেখানে প্রচ্ছন্ন হয়ে উঠেছে এবং সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে। একটু আগে যা বলছিলাম, শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা যে মন্তব্য করেছেন এই রায় একেবারেই সাজানো, সেটিও গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। তো এর আগে বিবিসির আরেকটি প্রতিবেদন সম্পর্কে বলছিলাম, যেখানে নানানভাবে বিশ্লেষণ করা হয়েছে রায়ে ভারতের ভূমিকা কি হতে পারে রায়ের পরে। এই লেখাটির শিরোনাম হচ্ছে হোয়াই দিস ভার্ডিক্ট পুটস ইন্ডিয়া ইন আ ট্রিকি সিচুয়েশন। এটি লিখেছেন বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্স বিষয়ক প্রতিবেদক আনবারাসান অ্যাথিরাজান। সেখানে তিনি বলছেন যে শেখ হাসিনার দোষী সাব্যস্ত হওয়াটা ভারতের জন্য জটিল পরিস্থিতি তৈরি করেছে। কেমন জটিল পরিস্থিতি? তিনি বলছেন যে প্রত্যর্পণ অনুরোধ নাকচ করলে তার ঢাকার কাছে বিরূপ কূটনৈতিক সংকেত হিসেবে বিবেচনা করা হতে পারে, যা দুই দেশের সম্পর্ককে আরও চাপের মুখে ফেলবে। অর্থাৎ যে প্রত্যর্পণ চুক্তি, মানে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেখানে কিন্তু একটি ক্লজ রয়েছে, যদি সংশ্লিষ্ট রাষ্ট্র মনে করে যে তার দেশে আশ্রিত অন্য রাষ্ট্রের বন্দি, তাকে যে সাজা দেওয়া হয়েছে সেটি কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত, তাহলে ওই রাষ্ট্র অন্য দেশের বন্দিকে তার নিজ দেশে নাও ফিরিয়ে দিতে পারেন, সেই সুযোগ রয়েছে। অর্থাৎ মেসেজ খুব ক্লিয়ার, এখানে ভারত কি করবে, শেখ হাসিনাকে ফেরত দিবে না এবং শেখ হাসিনাও আসবেন না। খুব স্বাভাবিক, সহজ কথা। আনবারাসান অ্যাথিরাজান বলছেন যে আবার অনুরোধ মেনে ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দিতে চায়, সেক্ষেত্রে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র অর্থাৎ আওয়ামী লীগকে উপেক্ষা করা হবে। ফলে ভারতকে এখন খুবই সংবেদনশীল এবং ভারসাম্যপূর্ণ পথে হাঁটতে হবে। ভারতের জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়ান স্টাডিজের বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত, তিনি আল জাজিরাকে বলছেন কোনো অবস্থাতেই ভারত তাকে হস্তান্তর করবে না, অর্থাৎ শেখ হাসিনাকে হস্তান্তর করবে না। গত 1.5 বছরে আমরা দেখেছি যে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থানে গিয়ে পৌঁছেছে এবং অনেক সময় তা ভঙ্গুর হয়ে পড়েছে। বাস্তবতা যা এতক্ষণ আপনাদের সামনে বিভিন্ন পর্যায়ে বিশ্লেষকের মন্তব্য তুলে ধরলাম, সেটি পরিস্থিতি জটিল হতে শুরু করবে খুব শীঘ্রই, খুব স্বাভাবিক। এবং এই বিচারের রায়
আমার ধারণা, আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামতের ভিত্তিতেই বলতে পারি এই রায় কখনো হয়তো কার্যকর হবে না।